আমি দুঃখিত যে আসলে বোর্ডের লেখাগুলো স্পষ্ট আসতেছে না, বাট আমার এখানে নেট অথবা প্রবলেম করতেছে, কিন্তু আমি চেষ্টা করতেছি এটাই করার জন্য, রিমুভ করার জন্য। এখানে আসলে নেট প্রবলেমটা করতেছে। তোমরা একটু কষ্ট করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো প্লিজ। আসলে আমি অত্যন্ত দুঃখিত যে ক্লাসের একটা এমব্রেসিং সিচুয়েশন তৈরি হলো এখানে। এখন যদি একটু দেখতে পাওয়া যায়, এখন কি ক্লিয়ার আসছে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ এখন ক্লিয়ার আসতেছে, আমরা এখন দেখতে পাচ্ছি। ওকে, আমরা যেটা বলছিলাম যে লাইভের শুরুতে আমরা সুন্দর একটি মজার ট্রিক্স বা মজার গণিত দিয়ে শুরু করব। সেই গণিতটা আসলে কি একটু খেয়াল করি। আমরা যদি 100 এর কাছাকাছি দুটি সংখ্যা হয়, 100 এর কাছাকাছি দুটি সংখ্যা থাকে, এই সংখ্যাগুলোকে আমি কিভাবে গুণ করতে পারি একটু খেয়াল করো। এখানে যদি তুমি দুইটা সংখ্যা নাও, একটা সংখ্যা নিলে ধরো 93, আর আরেকটা সংখ্যা নাও তুমি ধরো 97, এরকম দুটি সংখ্যা নিলাম আমরা, খুব কাছাকাছি দুটি সংখ্যা। এই দুটি সংখ্যাকে আমি কিভাবে গুণ করতে পারি একটু খেয়াল করি। এই দুটি সংখ্যার গুণফল অবশ্যই 4 অঙ্কের সংখ্যা আসবে। তো আমি চাচ্ছি যে এখানে 100 লিখবো। 100 লিখে দেখতে হবে এই যে 93 100 থেকে কত দূরে? 7 দূরে। এটা 97 100 থেকে কত দূরে? 3 দূরে। তাহলে তুমি এই দুটাকে যোগ করে এখানে 10 লিখবা। এবার তোমার অ্যান্সার গঠনের পালা। তুমি অ্যান্সার গঠন করবে এইভাবে, 100 থেকে যদি 10 বিয়োগ করো, মানে 100 থেকে 10 বিয়োগ করো 90 হবে, এখানে লিখবা 90। আবার এই যে 7 আর 3 গুণ করলে হয় 21 21, তাহলে এখানে 21 লিখে দেবো। তাহলে কিন্তু তোমাদের শর্টকাট পদ্ধতিতে এই রেজাল্টটা চলে আসবে। এছাড়া তুমি এটা কিন্তু অন্যভাবেও করা যায়, কারণ এই যে একক স্থানীয় অঙ্ক দুইটার যোগফল যদি 10 হয় এবং এই সংখ্যাটা যদি একই দশকের ঘরে থাকে, সেক্ষেত্রে এই 3 সাথে 21 সরাসরি এখানে লিখে দিতে পারো। আর এখানে 9 আছে, এখানে 9 আছে, এই 9 এর সাথে 1 যোগ করে মানে 10 করে এই 9 দ্বারা গুণ করলে, 10 এর সাথে 9 গুণ করলে হয় 90। তোমাদের আরো একটা উদাহরণ দেই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা যে মজার একটা গুণন। যে একটু খেয়াল করো, এখানে দেখো, ধরো এখানে 98 আছে, ওকে, 98 এর সাথে আমরা গুণ করতে চাই 96 গুণ করতে চাই, তাহলে ফলাফলটা কত আসবে? এখানে 4 ঘরের একটা রেজাল্ট, নিশ্চিতভাবে 4 ঘরের একটা রেজাল্ট আসবে। রেজাল্টটা কি একটু খেয়াল করি। আমি 100 থেকে 98 কত দূরে? একই নিয়ম, 100 থেকে 98 কত দূরে? 2 দূরে। 100 থেকে 96 কত দূরে? 4 দূরে। তাহলে এই যে দুটি সংখ্যা আসলো 2 এবং 4, এই দুটি সংখ্যা যদি অ্যাড করি তাহলে আমাদের 6। এখন দেখো তোমার অ্যান্সার গঠনের পালা। তুমি 100 থেকে এই যে 6 তুমি বিয়োগ করে দিবে। 100 থেকে 6 বিয়োগ করলে আসবে 94। 100 থেকে 6 বিয়োগ করলে 94 আসে। এবং একটু খেয়াল করো, এই যে 2 আর 4 গুণ করলে হবে 8, বাট তোমার এখানে আছে সংখ্যা মানে ঘর আছে দুইটা, যেহেতু 8 আছে তোমাকে দিতে হবে 0 8। এইভাবে তুমি 100 এর কাছাকাছি দুইটি সংখ্যার গুণফল খুব সহজেই করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা প্রথমে কি করবে, সংখ্যা দুটি 100 থেকে কত দূরে, সংখ্যা দুটি 100 থেকে কত দূরে, এটা 100 থেকে 2 দূরে, এটা 100 থেকে কত দূরে? 4 দূরে। এই 2 আর 4 যোগ করে ফেলবে। এটা তো মনে মনেও করা যায়, ইচ্ছা করলে মনে মনেও করা যায়। 2 আর 4 যোগ করে ফেললে 6, 100 থেকে 6 বিয়োগ করলে কত আসবে? 94। তাহলে এইখানে এবার এই 2 আর 4 গুণ করলে কত হবে? 8। এখানে দুইটা ঘর আছে, 0 8 বসাই দিবা, বাস তোমাদের অ্যান্সার চলে আসবে। এখন আসো, এই মজার গুণটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, এভাবে তোমরা বাসায় ট্রাই করতে পারবে। এখন আসো তোমাদের মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনাটাকে একটু খেয়াল করি। আমাদের মূল আলোচনা আজকে স্থানাঙ্ক জ্যামিতি। তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমাদের আলোচনা। তো এই স্থানাঙ্ক জ্যামিতির প্রবর্তন করেন রেনে দেকার্তে। উনি আসলে একজন ফরাসি বিখ্যাত গণিতবিদ। তো উনি আসলে চিন্তা করলেন যে বিন্দু দিয়ে রেখা তৈরি হয়, সরলরেখা বক্ররেখা বিন্দু দিয়ে তৈরি হয়, আবার সরলরেখা দিয়ে ত্রিভুজ চতুর্ভুজ তোমার আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই সকল কিছু তৈরি হয়। তাহলে যদি আমি সমতলে, উনি চিন্তা করলেন যে আমি সমতলে যদি বিন্দুগুলোর নির্দিষ্ট অবস্থান তৈরি করতে পারি, তাহলে তো আমি সমতলে সকল কিছুরই নির্দিষ্ট চিত্র আমি আঁকতে পারবো। এই ধারণা থেকেই উনি আসলে এই
স্থানাঙ্ক প্রসার শুরু করেন। ওনার নাম হলো রেনে ডেকার্তে, ফরাসি গণিতবিদ ফরাসি গণিতবিদ রেনে ডেকার্তে। উনি আসলে ডেকার্তে নামে পরিচিত বেশি ছিল। এখানে এই যে কার্তে থেকে আসলে কার্তেশীয় কথাটা আসে, ঠিক আছে? কার্তে থেকেই কার্তেশীয় কথাটা আসে। আমরা যে কার্তেশিয়ান কোঅর্ডিনেট বা কার্তেশীয় স্থানাঙ্ক আমরা চিন্তা করি, এটা কিন্তু কার্তে থেকে এই কার্তেশীয় কথাটা চলে আসে, কার্তেশীয় স্থানাঙ্ক। তো উনি সর্বপ্রথম আসলে এই তোমার স্থানাঙ্ক প্রসার শুরু করেন। এখন কোন একটা বিন্দুর অবস্থান সঠিকভাবে নির্দেশ করার জন্য আমাদের একটি নির্দিষ্ট আপেক্ষ দরকার। সাপেক্ষ ছাড়া আসলে আমরা এই নির্দিষ্ট বিন্দুটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি না। সেই সাপেক্ষটা কি একটু খেয়াল করি। সাপেক্ষটা হলো আসলে এই সমতলকে উনি পরস্পরছেদী দুটি লম্ব রেখা দ্বারা সমান 4টি অংশে ভাগ করেন। এই পরস্পরছেদী লম্ব দুটার নামকরণ করা হয় এক্স ও এক্স প্রাইম, এটা হলো এক্স অ্যাক্সিস, এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এবং এদের ছেদ বিন্দু যে আছে এটা কিন্তু মূল বিন্দু বা অরিজিন। এখানে কিন্তু লম্বভাবে ছেদ করেছে বলে এখানে প্রত্যেকটা কোণে কি এখানে সমকোণ তৈরি করেছে। এখন দেখো এই বিন্দুটা কিন্তু এবার এই যে পি বিন্দুর অবস্থান আমরা কিন্তু এই মূল বিন্দু থেকে নির্দেশ করব। পি বিন্দুটা আসলে কোথায় আছে সেটা কিন্তু আমরা মূল বিন্দু থেকে নির্দেশ করব। তবে এই যে সমস্ত যে সমতলটুকু আছে, এই যে তলটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই বোর্ডটা কিন্তু একটা সমতল, এটা কি দ্বিমাত্রিক তল। উপরের ক্লাসে কিন্তু ত্রিমাত্রিক তল নিয়েও আলোচনা আছে, কিন্তু আমাদের এইখানে আসলে দ্বিমাত্রিক তল নিয়ে আমরা আলোচনা করব। এখন এই যে পুরো সমতলটাকে দুইটা অক্ষ 4টি ভাগে বিভক্ত করে। এই যে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। তোমরা যে ভাগগুলো দেখতেছো, এই যে এক্স ও এক্স প্রাইম, এক্স ও ওয়াই, এই যে একটা অংশ, এটা হলো ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম চতুর্ভাগ। এরপর দেখো এখান থেকে এখানে এসে এটা হয় সেকেন্ড কোঅর্ডিনেট অথবা দ্বিতীয় চতুর্ভাগ। এখান থেকে এখানে এটা হলো থার্ড কোঅর্ডিনেট অথবা তৃতীয় চতুর্ভাগ। এখান থেকে এখানে এটা হলো ফোর্থ কোঅর্ডিনেট বা চতুর্থ চতুর্ভাগ। তাহলে এই যে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা কিন্তু 4টি চতুর্ভাগে পুরো সমতলটাকে বিভক্ত করে, সম্পূর্ণ সমতলটাকে। এটা কিন্তু একটা অক্ষ আসলে উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়, উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। আমি যদি উভয় দিকে অসীম করে লম্ব করে ডাক দিই, এটাকে যদি উভয় দিকে অসীম করে লম্ব করে ডাক দিই, তাহলে এই যে সমতলটা, পুরো সমতলটা এটা 4টা সমান 4টা ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে এই যে এখন তুমি চিন্তা করো, এখান থেকে এখানে গেল, এই যে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরলো না? ঘড়ির কাঁটা তো ডান দিকে ঘুরে, এইটা ঘুরলো কি বিপরীত দিকে। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের কোঅর্ডিনেট গুলো সবগুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে। আমরা এটা পরবর্তীতে আসবো যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে কেন। ওকে, এখন আসো, এই যে তুমি বিন্দুটা তুমি দেখতেছো, এই বিন্দুটা তুমি যাবা কিভাবে? এই বিন্দুতে মূল বিন্দু থেকে এখানে যাওয়ার নিয়ম কি? প্রথমে আমি এই পি বিন্দু থেকে এটার উপরে একটা লম্ব আঁকলাম। ধরে নিলাম পি বিন্দু থেকে আমি পিএম লম্ব এঁকেছি। আবার পি বিন্দু থেকে এই ওয়াই এর উপরে একটা লম্ব আঁকলাম, এই লম্বটা ধরে নিলাম পিএম। তো এখানে লম্ব আঁকলাম, এইখানে লম্ব আঁকলাম, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, এখন আসলে মূল বিন্দু এই পি বিন্দুতে যাবো আমি কিভাবে? এখান থেকে পি বিন্দুতে যাবো কিভাবে? এখান থেকে এই যে দূরত্বটা অতিক্রম করে আমি এম বিন্দুতে গেলাম। এক্স অক্ষের প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আমি এতটুকু যে এই এককটাকে ধরে নিলাম আমি এক্স একক। এই এম বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ ওয়াই অক্ষের প্যারালাল আবার আমি চলে যাব এইখান থেকে এই দূরত্ব। তাহলে তো আমি এই বিন্দুটা পাবো। ধরে নিলাম এই দূরত্বটা হলো ওয়াই।
এই যে এখান থেকে আমি এক্স অক্ষে যতটুকু আগালাম, এই যে ওয়াই এখান থেকে আবার ওয়াই অক্ষের প্যারালাল বা সমান্তরালে আমি যতটুকু আগালাম, সেই দূরত্বটা যথাক্রমে এক্স এবং ওয়াই। এই দূরত্বটা দ্বারাই এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করে এক্স এবং ওয়াই দ্বারা। এই এক্সটাকে বলা হয় বিন্দুটার ভুজ এবং এই ওয়াইটাকে বলা হয় বিন্দুটার কোটি। আসলে এই এক্সটা আসলে কি? এক্সটা আসলে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে সেটা বোঝানোর জন্য। এটা একটা আয়তকার ক্ষেত্র নিশ্চয়ই, কারণ এটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, এটা অবভিয়াসলি একটি সমকোণ। তাই হয় এটা একটা আয়তকার ক্ষেত্র হবে অথবা একটা বর্গক্ষেত্র হবে। যাই হোক, এটা আমাদের কোনো ব্যাপার না, কারণ বিপরীত বাহুগুলো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এটা যদি এক্স হয় তো অবভিয়াসলি এটা এক্স হবে। তাহলে পি বিন্দু থেকে দেখো এই যে ওয়াই এক্স অক্ষের যে দূরত্ব সেই দূরত্বটা কি ওয়াই, এবং পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যেটা সেই দূরত্বটা হলো এক্স। অর্থাৎ এই ওয়াইটা হলো বিন্দুটার কোটি আর এক্সটা হলো বিন্দুটার ভুজ। তাহলে এই পি বিন্দু থেকে মূলত এক্স অক্ষের দূরত্বটা হলো বিন্দুটার কোটির সমান এবং ওয়াই অক্ষের দূরত্ব হলো বিন্দুটার ভুজের সমান। তাহলে আমি যদি বলতে পারি এইভাবে পি এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্বটা কি এই ওয়াই এর সমান। ওকে, এক্স অক্ষের দূরত্বটা হলো ওয়াই এত একক। আচ্ছা, এখন এই পি এক্স ওয়াই বিন্দু থেকে, তাহলে পি এক্স ওয়াই বিন্দু থেকে এই ওয়াই অক্ষের দূরত্বটা কত হবে? ওয়াই অক্ষের দূরত্ব অর্থাৎ এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হলো এক্স এর সমান, অর্থাৎ এটার পরম মানের সমান এত একক। কিন্তু এই বিন্দুটা যদি এই কোঅর্ডিনেটে আসে, এই কোঅর্ডিনেটে থাকলে কিন্তু বিন্দুটা আসলে এরকম হবে না, কারণ এটা নিচের দিকে যাচ্ছে। আমরা একটা জিনিস মনে রাখবো যে এখানে যদি একটা কিউ বিন্দু ধরে নিই, একটা জিনিস মনে রাখবো, এক্স অক্ষের ডানে, এটা আমরা এটা সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা জানি যে এইটাও আমরা এটা করেছি। এক্স অক্ষের ডানে সবকিছু পজিটিভ, এক্স অক্ষের বামে কিছুই নেগেটিভ। ওয়াই অক্ষের উপরে সবকিছু পজিটিভ, ওয়াই অক্ষের নিচে সবকিছু নেগেটিভ। তাহলে এখানে আসলে অসংখ্য বিন্দু আছে। আমি কিউ বিন্দুর একটা প্রত্যেকটা চতুর্ভাগে অসংখ্য বিন্দু আছে, আমি কিউ একটা বিন্দু নিলাম। এখান থেকে এই পর্যন্ত এক্স একক, যে এখান থেকে এই পর্যন্ত যখন যাব তখন কিন্তু মাইনাস ওয়াই হবে। এইটা হলো নিচের দিকে মাইনাস, এইটা এই বিন্দুটা স্থানাঙ্ক কি এক্স মাইনাস ওয়াই। তাহলে এই যে আমি যদি বলি, এখন প্রশ্ন করি কিউ বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বটা কি তাহলে নেগেটিভ হবে? কখনোই দূরত্ব তো নেগেটিভ হবে না। এই জন্য এই যে দূরত্বগুলো, এই মানে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব সার্বজনীন ভাবে বোঝানোর জন্য, যেহেতু এটা নেগেটিভ হবে না, এটা পরম মান চিহ্ন দিয়ে লেখা হয়। পরম মান বলতে আমরা বুঝি যে আসলে এখানে কোনো নেগেটিভ মান আসবে না, এটা দূরত্বটা পজিটিভ মানেই আসবে। পরম মান বলতে আমরা এটা বুঝি, মানে চিহ্ন বর্জিত মান। পরম মানের সংজ্ঞা যদি আমরা দিতে চাই, আসলে পরম মানটা এরকম আসবে, এখানে x ইকুয়াল টু এরকম, x ইকুয়াল টু x যখন x ইজ গ্রেটার দেন 0, x এর মানটা x হবে যখন x ইজ গ্রেটার দেন 0। x ইকুয়াল টু মাইনাস x হবে যখন x এর মানটা আসলে লেস দেন 0। তার মানে যদি তোমার 5 থাকে, তাহলে 5 ধনাত্মক, তাহলে এটার মান ধনাত্মক। যদি এখানে -5 থাকে, তাহলে যদি এটা নেগেটিভ হয় তাহলে আসবে -5, তার মানে মাইনাস মাইনাস আবার প্লাস আসবে। আলটিমেট রেজাল্টটা কিন্তু তোমার প্লাসই থাকবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পি বিন্দু থেকে এই অক্ষগুলোর দূরত্ব কি, এগুলো আমরা জানলাম। এখন আসো আমরা আরেকটু জিনিস শিখব। ওকে, এখন আমরা একটু পুনরায় এক্সেস গুলো একটু এঁকে নিই। ওকে, খেয়াল করো এখানে প্রত্যেকটা সমতলে আসলে অসংখ্য বিন্দু, এখানে প্রত্যেকটা সমতলে আছে। তা বিন্দুগুলোর প্রকৃতি কি রকম হবে একটু খেয়াল করি। এখানে তো আসলে অসংখ্য বিন্দু আছে, বিন্দুগুলোর প্রকৃতি কি রকম হবে, কিরকম বিন্দু কোন কোঅর্ডিনেটে পড়বে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। এটা হলো এক্স অক্ষ। ওকে, এক্স অক্ষের উপরে সকল ওয়াইটা পজিটিভ, এক্স অক্ষের নিচে সকল ওয়াইটা নেগেটিভ।
এটা হলো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের ডানে সকল এক্স পজিটিভ, ওয়াই অক্ষের ডানে সকল এক্স পজিটিভ এবং বামে সকল এক্স নেগেটিভ। তাহলে এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে বিন্দুগুলোর ভুজও প্লাস কোটিও প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে বিন্দুটার ভুজ হবে নেগেটিভ, কোটি হবে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ভুজ কোটি দুইটাই নেগেটিভ এবং ফোর্থ কোয়াড্রেন্টে ভুজটা পজিটিভ কোটিটা নেগেটিভ। যেমন এই কোয়াড্রেন্টে একটা বিন্দু যদি আমি চিন্তা করি, তাহলে এখানে 3 4 একটা বিন্দু, দেখো 3 4 বিন্দু, এখান থেকে 3 একক যে, এখান থেকে 4 একক, বল 3 4 বিন্দুটা এখানে পজিটিভ। এই কোয়াড্রেন্টে যদি একটা বিন্দু চিন্তা করি -2 4 এই বিন্দুটা কিন্তু -2 4 বিন্দু, দেখো ভুজটা নেগেটিভ এটা পজিটিভ। আবার যদি আমি এখানে একটা চিন্তা করি, ধরো এখানে -3 -3, এখানে বিন্দুটা -3 একটা বিন্দু। এখানকার বিন্দুটা কিরকম হবে, ধরো এখানে 5 আর ধরো 1 5 1 বিন্দুটা, এই বিন্দুটা হলো 5 1 বিন্দু, 5 -1। তাহলে দেখো এদিকে ডান দিকে 5 ঘর, নিচের দিকে 1 ঘর গেলে 5 -1। তাহলে প্রত্যেকটা কোঅর্ডিনেটে কিরকম বিন্দু বলবে সেটা আমরা বুঝতে পারলাম। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। পাশাপাশি দুইটি বিন্দুর বা এই যে আমাদের XY সমতলে যেখানে দুটি বিন্দু থাকুক না কেন তাদের দূরত্ব নির্ণয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হলো x ও x প্রাইম, y ও y প্রাইম, যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূল বিন্দু। আমি একটু ধরে নিব, এখানে একটা বিন্দু ধরে নিব P, x1 y1 একটা বিন্দু ধরে নিলাম, আরেকটা বিন্দু ধরে নিলাম Q, x2 y2। তাহলে এই যে এই দুইটা বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটা আমরা কিভাবে জ্যামিতিক পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি একটু খেয়াল করি। প্রথমেই আমি P বিন্দু থেকে এই OX এর উপরে একটা লম্ব আঁকবো, এটার নাম দিলাম PM। একইভাবে Q বিন্দু থেকে এই OX এর উপর আরেকটি লম্ব আঁকবো, এটার নাম দিলাম QN। এবং P বিন্দু থেকে এই QN এর উপরে আরেকটি লম্ব আঁকবো, এটা ধরো R। তাহলে এটা লম্ব সমকোণ, এটা লম্ব আঁকার জন্য সমকোণ, এটা লম্ব আঁকার জন্য এখানে দুইটাই সমকোণ। তাহলে একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি যেহেতু 4 সমকোণ, তাহলে অবভিয়াসলি এটাও কি সমকোণ। তাহলে আমি এই P বিন্দুতে কিভাবে যাচ্ছি, P বিন্দুতে যাচ্ছি প্রথমে মূল বিন্দু থেকে M পর্যন্ত x1 একক যাচ্ছে, x1 একক যাচ্ছে, ওকে। এবার M বিন্দু থেকে P বিন্দুতে যাওয়ার জন্য আমার y1 একক যেতে হচ্ছে, y1 একক যাচ্ছে। তাহলে এই যে PM এর দূরত্ব কত, y1, OM এর দূরত্ব কত, x1। একইভাবে আমি Q x2 y2 বিন্দুতে যেতে হলে এই মূল বিন্দু থেকে প্রথমে আমাকে এইখানে O থেকে N একক, O থেকে A পর্যন্ত যেতে হবে, অর্থাৎ x2 একক যেতে হবে। এবার আবার এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বটা হলো y2 একক যেতে হলো, ঠিক আছে। তাহলে এখানে মূল বিন্দু থেকে x2 একক যে N অবস্থানে পৌঁছে আবার y2 একক যে Q অবস্থানে পৌঁছাচ্ছে। তাহলে আমরা ON ডিসটেন্সটা কত আছে, x2, এবং NQ ডিসটেন্সটা কত আছে, এই যে এখানে x2, এটা হলো x2 আর এটা হলো y2, এই ডিসটেন্সটা হলো x2, এই ডিসটেন্সটা হলো y2, ওকে। এখন আসো, যেহেতু এই যে একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে, এই চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র, তাহলে এটা যদি y2 হয়, y1 হয়, এটাও হবে y1। এখন আমার প্রশ্ন হলো, এই পুরাটুকু হলো x2, এতটুকু হলো x1, তাহলে এতটুকু কত? এই x2 থেকে x1 বিয়োগ করলেই এটুকু পাওয়া যাবে। তাহলে এটার মান হবে x2 মাইনাস x1। আর যেহেতু এটা একটা আয়তাকার ক্ষেত্র, এটার বিপরীত বাহু এটার বিপরীত বাহু সমান, তাই এটা আসবে x2 মাইনাস x1। তার মানে পি আর এর দূরত্ব হলো x2 মাইনাস x1। এখন একটু খেয়াল করো এই অংশটা, এটা হলো y2, এই পুরোটা হলো y2 আর এতটুকু হলো y1। তাহলে সম্পূর্ণ অংশ থেকে এই y1 যদি বিয়োগ করো, অর্থাৎ y2 থেকে y1 বিয়োগ করলে আমি এটুকু পাবো। তাহলে এটুকুর মান কত পাচ্ছি, y2 মাইনাস y1।
এখন একটু খেয়াল করি, এই যে পি কিউ আর, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, রাইট? এই কোণটা যেহেতু সমকোণ, সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজ এটা, আর অপর দুইটা বাহু এটা এবং এটা। এটা যদি আমি লম্ব বিবেচনা করি, এটা ভূমি, বা আমি অপর দুইটা বাহু যদি চিন্তা করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই যে পি কিউ আর, এই সমকোণী ত্রিভুজ যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, এই ত্রিভুজটার ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আসবে অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কয়ার যোগফল। তাহলে পি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, পি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। তোমরা যেটাকে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিবেচনা করো তোমরা। এটা যদি লম্ব হয় এটা ভূমি হবে, এটা যদি মানে ভূমি হয় এটা লম্ব হবে, একই কথা আর কি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি তাহলে এই জিনিসটা আসে। এখন আসছে এই যে পি আর সমান কত, পি থেকে আর x2 মাইনাস x1, তাহলে এই যে x2 মাইনাস x1, a স্কয়ারে স্কয়ার হোল স্কয়ার আসলো। এই যে এখানে কিউ আর কত, কিউ আরটা আসলে y2 মাইনাস y1, এখানে y2 মাইনাস y1, এটার উপরে স্কয়ার আছে স্কয়ার, ওকে। এখন এই যে pq স্কয়ার থেকে যদি আমি অনলি pq এর মান বের করতে চাই, তাহলে এখানে আসবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এখানে প্লাস মাইনাস হবে না, অনেকেই বলে যে এটা উঠে গেলে প্লাস মাইনাস হবে, আসলে প্লাস মাইনাস হবে না, কারণ এখানে দৈর্ঘ্য আছে, তো দৈর্ঘ্য তো ঋণাত্মক হবে না, তাই প্লাস মাইনাস হবে না। তাহলে একটু খেয়াল করো, এই যে জিনিসটা আমরা পেলাম, এই জিনিসটা আসলেই কি? এই যে x2 এবং x1, এটা কিন্তু x2 এবং x1 দুইটাই কিন্তু p এবং q এবং p বিন্দুর ভুজ যথাক্রমে, আর y2 y1, y2 y1 এই দুইটা কিন্তু আবার q এবং p বিন্দুর ভুজ যথাক্রমে, সরি কোটি যথাক্রমে। এখন একটু খেয়াল করো, এখানে কি আসলো, pq সমান কি আসলো, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার, তার মানে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে আমাকে কি করতে হবে, এটা আমি কিন্তু এই জিনিসটাকে মডিফাই করে এইভাবে লিখতে পারি। কিভাবে? এই যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এইগুলো সব এককে আসবে, কারণ কোন একক যে এককে থাকে সেই এককে লিখবা তোমরা। আচ্ছা, এই যে জিনিসটা আসলে কেন এটা আমি লিখতে পারি, আসলে a মাইনাস b হোল স্কয়ার সমান লেখা যাবে b মাইনাস a হোল স্কয়ার। যদি এটা স্কয়ার থাকে তাহলে এটা আমরা লিখতে পারি। কেন লিখতে পারি দেখো, এটা যদি আমি সূত্র ফেলি তাহলে b স্কয়ার মাইনাস টুয়াইস ba প্লাস a স্কয়ার লিখতে পারি। তো একটু সাজিয়ে লিখলে a স্কয়ারটা আগে লিখলাম, এখানে একটু ab লিখলাম প্লাস b স্কয়ার লিখলাম, সূত্র অনুসারে এখানে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এইটা যেই কথা a মাইনাস b মাইনাস a হোল স্কয়ার, যেই কথা a মাইনাস b হোল স্কয়ার একই কথা। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, কি p বিন্দু থেকে q বিন্দু যে দূরত্ব নির্ণয়, সেই দূরত্ব নির্ণয়ের আমরা সূত্র পেয়ে গেলাম। তো আমরা একটু এই সূত্রটা লিখে ফেলি, ঠিক আছে? সূত্রটা হলো কি, px1 y1 এবং qx2 y2 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব pq সমান হলো রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার y2 মাইনাস y1 হোল স্কয়ার, এটা এককে আসবে, ঠিক আছে? আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। অনেকেই লেট করে ফেলছে, সরি, অনেকে এখনো আছো, তোমরা লাইভটা একটু দেখে নিবে। অর্ক, তুমি লেট করেছো, ঠিক আছে, সমস্যা নাই, লাইভটা আরেকবার একটু দেখে নিতে হবে।
এখন একটু দেখো, আমি যদি এই সূত্র প্রয়োগ করে আমি কিন্তু দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, ধরো এ 3 এবং 5 দেওয়া আছে, ও বি দুইটা বিন্দু দেওয়া আছে, ধরো 6 আর 9, এরকম দুটি বিন্দু দেওয়া আছে। তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো। যদি আমি এটাকে ধরে নিই x1, এটাকে ধরে নেই y1, মনে মনে চিন্তা করলাম এটা x2, এটা y2, তাহলে এই যে এবি, এই এবি এর মধ্যবর্তী দূরত্ব কত হবে, এবিটা কত আসবে? আমাদের ওই যে x2 x1 অর্থাৎ ভুজ দুইটা কি 3 এবং 6, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলাম, 6 - 3 হোল স্কয়ার। ওকে, তাহলে ভুজ দুইটার অন্তর হোল স্কয়ার, এই প্লাসের প্লাস সূত্রের প্লাস আছে প্লাস, y2 - y1, y2 - y1, তার মানে এই 9 থেকে 5 বিয়োগ, 9 - 5 হোল স্কয়ার একক। তাহলে এখানে তোমার কি খেয়াল করো কত আসে, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, 3 কে স্কয়ার করলে 9, ওকে, 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, 4 কে স্কয়ার করলে কত হবে, 16 একক। তাহলে এখানে 9 এবং 16 অ্যাড করলে হবে 25, 25 কে রুট ওভার করলে আসবে 5, এত একক। তাহলে এই ধরনের এই যে বিন্দুগুলো আমরা নির্ণয় করতে পারলাম। আশা করি বিন্দুগুলো তোমরা নির্ণয় করতে পারবে তোমরা। ওকে, দেন আমরা একটু আরেকটা বিন্দু দেখব, যে আমরা একটু নেগেটিভ নিয়ে একটা বিন্দু নিয়ে দেখি। ধরো পি একটা বিন্দু আছে এরকম -3, 4, এবং কিউ একটা বিন্দু আছে এরকম ধরো 3 - 6। তাহলে এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি? পি কিউ এটার সমান আমরা কিভাবে লিখতে পারি? খেয়াল করি, -3 আর এখানে আছে 3, তো -3 থেকে 3, এই 3 থেকে -3 বিয়োগ করতে হবে। তাহলে 3 - -3, ওকে, হোল স্কয়ার, প্লাস এই -6 থেকে 4 বিয়োগ করতে হবে, -6 - 4 হোল স্কয়ার, এত একক। ওকে, এখন আসো এই যে দুইটা বিন্দু, এখানে 3 মাইনাসে প্লাস 3 হোল স্কয়ার, এখন কি আছে এখানে, কত আছে, -6 আর -4 -10 হোল স্কয়ার। ওকে, এখন এখানে আছে 6 কে স্কয়ার করলে 36, -10 কে স্কয়ার করলে 100, তাহলে তুমি লিখতে পারো √136 একক। যদি তুমি এটাকে মডিফাই করে তুমি অন্যভাবে লিখতে চাও লিখতে পারো, যদি সম্ভব হয় লিখে দিবে। যেমন অনেক সময় √50 আসে, √50 কে আমরা লিখতে পারি কারণ 25 × 2, তো এটাকে লেখা যাবে 5√2, এরকম আসলে তোমরা এটা লিখতে পারবে, তোমরা লিখে নিবে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে তোমরা এই ক্লাসটুকু বুঝতে পেরেছো সবাই। তো আজকের জন্য আমরা এতটুকু আলোচনায় রাখবো। তোমরা সবাই ভালো থাকবে, আশা করি সুস্থ থাকবে। তবে তোমাদের শেষ করার আগে আমরা একটা মজার জিনিস দিয়ে শেষ করতে চাই এইভাবে, যে যেহেতু গণিত মজার বিষয়, আমরা একটু মজার জিনিস দিয়ে শেষ করতে চাই। আজকের মতো এতটুকুই থাকবে আলোচনা, আগামী দিন আমরা এটা নিয়ে আলোচনা করব। তবে শেষ করার আগে একটু মজার জিনিস দিয়ে শেষ করতে চাই। দেখো একটু খেয়াল করো, যদি এই ধরনের জিনিস থাকে, যেমন 1 কে স্কয়ার করলে তো আসলে 1 কে স্কয়ার করলে 1 হয়, এটা আমরা সবাই জানি। যদি 11 কে তুমি স্কয়ার করো তাহলে কত হবে? 11 স্কয়ার করলে এখানে দুইটা 1 আছে, তো এটাকে স্কয়ার করলে আমরা অনেকেই জানি 1 to 1 121 হয়, এটা আসলে অনেকেরই জানা। তাহলে এখানে আমরা ওইভাবে চিন্তা করবো না, চিন্তা করবো এইভাবে, দুইটা 1 আছে, তাহলে তোমাকে কি করতে হবে,
1 থেকে 2 পর্যন্ত যেতে হবে। দুইটা এক আছে 1 থেকে 2 পর্যন্ত, আবার 2 থেকে 1 পর্যন্ত। একটু খেয়াল করো, প্রথমে 1 থেকে 2 পর্যন্ত গেলাম, আবার 2 থেকে 1 পর্যন্ত গেলাম। এখন যদি এরকম চিন্তা করি, 3টা এক আছে, তাকে যদি স্কোয়ার করতে হয় তাহলে এখানে কয়টা এক আছে? 3টা এক। তাহলে তোমাকে যেতে হবে 1 2 3, 3 পর্যন্ত যেতে হবে, আবার 3 থেকে ব্যাক করতে হবে পিছনের দিকে, 3 2 1। এই জিনিসটা এরকম, 3টা এক আছে, আপ দ্য হিল 3 পর্যন্ত উঠো এবং ডাউন দ্য হিল 3 থেকে নেমে যাও। তার মানে আপ দ্য হিল ডাউন দ্য হিল, তুমি প্রথমে সর্বোচ্চ চূড়া যাবা, তারপরে নিচে নামবা। একইভাবে 1 1 1 1, এটাকে যদি স্কোয়ার করো তাহলে আসবে 1, 4টা 1 আছে এখানে, 1 2 3 4, 4 পর্যন্ত গেলাম, আপ দ্য হিল, এখন ডাউন দ্য হিল, রাইট? তাহলে ডাউন দ্য হিল হলে কি হবে? 4। যাই হোক, যে জিনিসটা আমরা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো এরকম যে তোমাদের 1 কে স্কোয়ার করলে 1 হয়, 11 কে স্কোয়ার করলে কত হয়? 1 2 1 হয়, এটা তোমরা সবাই জানো। বাট এখানে জিনিসটা হলো যে দুইটা এক আছে, তাহলে 1 থেকে 2 পর্যন্ত যেতে হবে, তারপর 2 থেকে 1 এ নামতে হবে। 3টা এক যদি থাকে তাহলে তার স্কোয়ার করলে কি হবে? তুমি প্রথমে 1 2 3, 3টা একের জন্য 3 পর্যন্ত যাবা, আবার 3 2 1 নিচের দিকে যাবা, তার মানে আপ দ্য হিল ডাউন দ্য হিল। তারপর 4টা এককে যদি স্কোয়ার করতে হয় তাহলে 1 2 3 4, উপরের দিকে যাবা, আবার নিচের দিকে যাবা, 1 2 3 4, আর 4 3 2 1। ওকে, 5টা এককে যদি স্কোয়ার করো 1 2 3 4 5, দেন আবার 4 3 2 1, তাহলে আপ দ্য হিল ডাউন দ্য হিল। এইভাবে আমরা কাজ করে যাব। তো এই যে একটা সুন্দর স্কোয়ার করার যে একটা পদ্ধতি, দেখো যদি সবগুলো এক থাকে তাহলে আমরা এইভাবে স্কোয়ার করে যেতে পারি। প্রথমে এই যে 4টা একের জন্য 1 2 3 4, 4 পর্যন্ত যাবা, আবার 4 3 2 1। 5টা একের জন্য 1 2 3 4 5, আবার 4 3 2 1। এইভাবে আমরা প্রথমে উপর দিকে যাব, তারপর আবার নিচের দিকে যাব, যতগুলো এক আছে তত পর্যন্ত যাব, আবার নিচের দিকে যাব। আশা করি এই আলোচনাটুকু তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।